আপনি এমন করছেন কেন? আর বারবার আমার দিকে এইভাবে এগিয়ে আসছেন কেন বলেন তো? দেখেন, কেউ দেখে ফেললে আর আপনাকে এমন করতে দেখলে আমাকে টিউশন আর করাতে দেবে না। আঙ্কেল আন্টি, প্লিজ ছেড়ে দেন। ধ্যাত বাল, চুপ থাকবি? তোকে বলেছি এত কথা বলতে? হ্যাঁ, চুপ করে থাক। আর এত কথা বলছিস কেন? আমাকে আমার কাজ করতে দে, না হলে তোকে যে কি করব। কি আর করবেন? পারবেন তো শুধু গরিব মানুষদের উপরে জুলুম করতে। না হয় এই টিউশনটাও ছেড়ে দিতে হবে। এর থেকে তো আর বেশি কিছু না। এখন ছেড়ে দেন, আমাকে যেতে দেন বলছি। জান, তোমাকে তো ছেড়ে দিতে পারবো না। এই দিনটার অপেক্ষায় ছিলাম। তোমাকে দেখার পর থেকে শেষমেশ পেয়ে গেছি। তো চুপ করে থাক আর আমার সঙ্গে রেসপন্স কর, তবে তোর ভালো হবে। মানে কি বলছেন? অপেক্ষা? কিছু তো বুঝতে পারছি না। অত বুঝতে হবে না তোকে। এখন আয় আমার কাছে। কথাটা বলে স্বাধীনের হাত নেহা চেপে ধরে জ্যান্তা টান দিতে স্বাধীন তাল সামলাতে না পেরে নেহাকে নিয়ে বসার ঘরে সোফার উপর পড়ে যায় স্বাধীনের উপরে। নেহা নিজে স্বাধীনের মুখ থেকে নেহার মুখের কয়েক ইঞ্চি দূরত্ব। স্বাধীন নেহার হাত থেকে ছাড়া পাবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু নেহা ছেড়ে দেয় না। এক পর্যায়ে নেহার হাত থেকে স্বাধীন ছাড়া পেয়ে দাঁড়িয়ে পড়ে আর নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, কি শুরু করেছেন বলেন তো? আসার পর থেকে দেখছি আপনাকে কেমন চেঞ্জ লাগছে। এখন দেখি মুখ থেকে গন্ধ বের হচ্ছে অনেক। আচ্ছা, আপনি কি ড্রিঙ্কস করেছেন? আর বাড়ির সবাই কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না। আর রিফাত কোথায়? বাড়িতে কেউ থাকলে কি আর তোর সাথে এমনটা করার সাহস পেতাম? আর হ্যাঁ, ড্রিঙ্ক করেছি। এখন এত কথা না বলে, তাই তো আমার কাছে। সেটা আমাকে আগে বললেও পারতেন যে বাড়িতে কেউ নাই। কথাটা বলেই স্বাধীন উল্টো দিক দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে লাগে। নেহা দৌড়ে স্বাধীনের সামনে গিয়ে দাঁড়ায়, দু হাত দিয়ে দরজা আটকে ফেলে। স্বাধীন ভয় পেয়ে যায়, দাঁড়িয়ে নেহাকে উদ্দেশ্য করে বলে, প্লিজ আপু, আমাকে যেতে দেন। দেখেন, আপনি যা চাচ্ছেন তা কখনোই হবার নয়। আর আপনি এখন মাতাল অবস্থাতে আছেন। এখন যা বলছেন বা করছেন তা আপনি নিজের জ্ঞানে নয়। কে বলেছে হ্যাঁ আমি সুস্থ আছি? আর যেতে তো তোমাকে দেব না, যত যাই বলো। তোমাকে দেখার পর থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। শেষমেশ পেয়েছি এই দিনটা, তাকে আর হাতছাড়া করব না। মানে কি বলছেন? আর আসার পর থেকে শুধু এই দিনটাই করে চলেছেন। দেখেন, আমাকে যেতে দিন প্লিজ আপু। দেখ, তোকে যখন প্রথম দেখি ওই দিন থেকেই তোর সঙ্গে রুম ডেট করার আমার অনেক ইচ্ছা হয়। কিন্তু কিভাবে কি, তুই তো ছোট, কিন্তু দেখতে যে কি কিউট আর হট, সেটা আর বলে বোঝাতে পারবো না। তাই এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। কি? আপনি এত নিচু মনের মানুষ? আমার ভাবতেও লজ্জা হচ্ছে। আর আপনাকে কিনা এত ভালো ভেবেছিলাম। হ্যাঁ জান, আমি অনেক খারাপ। এখন চুপচাপ আমি যেমন খারাপ, সেই খারাপ কাজটা করতে দাও তো। নেহা দরজা থেকে সরে স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীন পিছিয়ে যেতে লাগে। হঠাৎ টি টেবিলে পা লেগে পড়ে যেতে যাবে, অমনি নেহা গিয়ে স্বাধীনের হাত ধরে ফেলে টান দেয়। স্বাধীন তাল সামলাতে না পেরে নেহার উপরে পড়ে যায়। নেহা স্বাধীনের ঠোঁটের দিকে মাতাল হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্বাধীন উঠে যেতে যাবে, তখনই কলার চেপে ধরে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন ওম ওম শব্দ করে। প্রায় 5 মিনিট পর নেহা ছেড়ে দেয়। স্বাধীন আর নেহা দুজনেই ফ্লোরে শুয়ে থেকে হাঁপাতে লাগে। আহা জান, অনেক মজা। তোর ঠোঁটের উপর এক অন্যরকম আকর্ষণ কাজ করে। স্বাধীন উঠে দাঁড়ায়। নেহা উঠে স্বাধীনের কলার চেপে ধরে রুমে নিয়ে যায়। দরজা আটকে দিয়ে স্বাধীনকে খাটের উপর ফেলে দিয়ে শার্টের বোতাম খুলতে লাগে আর কিস করতে লাগে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। বিরক্ত নিয়ে স্বাধীনকে ছেড়ে দিয়ে দরজার দিকে যেতে লাগে। গিয়ে দরজা খুলে দিয়ে দেখে তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। নেহা রাগান্বিত কণ্ঠে বলে, কিরে, তোদের না বললাম আমার নেশা হয়ে গিয়েছে, আমি আর খাবো না, আমার কাজ আছে, আবার এসে তোরা বিরক্ত করছিস কেন? দেখ, আমরা তো সব দেখলাম রুমের দরজার ফাঁক দিয়ে। দেখ, আমাদেরও একটু দিস। অনেক দিন হলো কোনো ছেলের সাথে ওগুলো করি না। প্লিজ প্লিজ বান্ধবী। দেখ বাল, দেখে তো যা মনে হচ্ছে ও নতুন, এর আগে কখনোই এসব করেনি। নিজেই কিছু করতে পারছি না, আবার এসেছিস তোরা। আচ্ছা দেখি, যদি পারি তাহলে তোদের ডাক দেব আমি। আর যদি না হয়, দ্বিতীয়বার যদি দরজায় নক করিস, তাহলে ওটাই হবে তোদের জীবনের শেষ কাজে ব্যাঘাত ঘটানো।
নেহার রাগান্বিত কণ্ঠ শুনে সবাই দূরে দরজা থেকে চলে যায়। নেহা বাঁকা হাসি দিয়ে দরজা লাগিয়ে পিছনে ধীরে ফিরে তাকিয়ে দেখে স্বাধীন তার শার্টের বোতাম লাগাচ্ছে। নেহা দেখে বলে, সরি জান, ওই বজ্জাত ডাইনিগুলো এসেছিল আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে। আর তুমি শার্টের মতো মটকাচ্ছ কেন? ছি, নিজের বয়সের থেকে না হলেও 4-5 বছরের ছোট ছেলের সঙ্গে এইগুলো করতে আপনার লজ্জা করছে না? কিসের লজ্জা? আমাদের লজ্জা বলতে কোনো কিছুই নেই। আর তুই ছেলে মানুষ না অন্য কিছু? রেহা, এত কিছু করছি আর তোর কোনো রেসপন্সই পাচ্ছি না। আচ্ছা দাঁড়া, দেখাচ্ছি তোকে। এখন দেখবো কি করে তুই আমাকে আদর না করে থাকিস। কথাটা বলে নেহা তার পেছনে থাকা মিনি ফ্রিজের দরজা খুলে ড্রিঙ্কসের বোতল বের করে স্বাধীন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। জান, এত চিন্তা করো না। আসলে ওইটা বের করলেন কেন? আর আপনার রুমের মধ্যে এগুলো রেখে দেন। আঙ্কেল আন্টি দেখেন না, তারা কিছুই বলে না। আঙ্কেল আন্টি রিফাতকে দেখে তো মনে হয় তারা অনেক ধার্মিক, আর আপনি কি না এমন? তোমাকে কিছুই করব না। হ্যাঁ জান, সবাই অনেক ভালো। আজ আমি সবার থেকে ভিন্ন। এত সুন্দর জীবন কেন নষ্ট করব? উপভোগ করে জীবনকে শেষ করব। কথা বলতে লাগে আর ড্রিঙ্কসের বোতল খুলতে লাগে। গপ গপ করে পুরোটা বোতল সাবার করে দেয়। ফ্রিজ থেকে আরেকটা বোতল বের করে বোতল খুলে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে। দেখ, আমি জানি তুই নতুন, তাই রাজি হচ্ছিস না। না হলে তোর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে এতক্ষণে কি করতো তা আল্লাহই জানে। তাই এটা খেয়ে নে, তাহলে এক্সট্রা এনার্জি পাবি। মানে না না আপু, আমি এগুলো খাবো না। আর আমাকে যেতে দাও বলছি। দাঁড়াও, আমি এখনই আঙ্কেল আন্টিকে ফোন করছি। তারা আসলে তাদের মেয়ের এই রূপ দেখলে কি যে হবে তাদের। না না জান, ফোন করা তো যাবে না। দাঁড়াও, তোকে না খাইয়ে হবে না। স্বাধীনের হাত থেকে নেহা ফোন কেড়ে নিয়ে বুকের মাঝে লুকিয়ে রাখে। তারপর মুখ চেপে ধরে নেহা স্বাধীনকে ড্রিঙ্কসের বোতল মুখে পড়ে দেয়। স্বাধীনের ইচ্ছে না থাকা সত্ত্বেও নেহা জোর করে খাইয়ে দিতে লাগে। এক পর্যায়ে স্বাধীন পুরা বোতল শেষ করে ফেলে মাতাল হয়ে যায়। নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শ নেহা উপভোগ করতে লাগে। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভেঙে যায়। নিজের শরীরে তাকিয়ে বিন্দুমাত্র কাপড় না দেখে অবাক হয়ে যায়। পাশে স্বাধীনকে দেখে খানিকটা ভরকে ওঠে। তখন রাতের কথা মনে হতেই দুহাত দিয়ে মাথা চেপে ধরে। নেহা মনে মনেই ভাবতে লাগে, হায় রে নেহা, তুই এটা কি করলি? তোর থেকে ছোট একটা ছেলের সাথে ছিক, নিজের কেয়ার কন্ট্রোল করতে পারলি না? পছন্দ ছিল তারপরও এত ছোট একটা ছেলেকে এমনটা না করলেও পারতি। এখন ছেলেটার কি হবে? ও তো এসবে কিছুই বুঝবে না। যদি বাইরে গিয়ে বলে দেয় তখন? না, এত কিছু আর ভাবতে পারবো না। এমনিতেই মাথা ঝিমঝিম করছে, গোসল করে আসি আগে। কথাগুলো ভেবে উঠতে যাবে তখনই দেখে স্বাধীনের হাত দিয়ে জড়িয়ে ধরেছে। নেহা ধীরে ধীরে হাত সরিয়ে দিয়ে খাট থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। অন্যদিকে স্বাধীনের টুপটাপ পানি পড়ার শব্দে ঘুম ভেঙে যায়। উঠতে গিয়েও পারে না, মাথা ব্যথা করতে লাগে। হাত দিয়ে মাথা চেপে ধরে। তখনই রাতের কথা মনে পড়ে যায়। নিজের শরীরের দিকে তাকিয়ে দেখে কোনো পোশাক নেই। তখন চাদর শক্ত করে গায়ের সঙ্গে পেঁচিয়ে নেয়। তখনই নেহা দরজা খুলে টাওয়াল পেঁচিয়ে বের হয়। ও তোর ঘুম ভেঙে গেছে? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। আপু, তুমি রাতে কি করেছো? আমার সাথে জোর করে খাইয়ে দেবার পর থেকে আমার আর কিছুই মনে নেই। যাই হোক, তোর কিছুই মনে নেই। ভালো, যা ফ্রেশ হয়ে আয়। আর যা হয়েছে তোর আর আমার মাঝে, এ নিয়ে তোকে আর মাথা ঘামাতে হবে না। মানে কি বলছিলে এগুলা আপু? কিছুই তো বুঝতে পারছি না। দেখ, রাতে যা হয়েছে তার দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। এতেই তোর আর আমার ভালো, বুঝলি? আর হ্যাঁ, একটা কথা, যা হয়েছে আজকে তা যেন এই চার দেওয়ালের মাঝে আবদ্ধ থাকে, বাইরে যেন না যায়। তাহলে তোকে আর তোর মা আর বোনকে কি করব তা নিজেও জানি না। সো বি কেয়ারফুল। ওকে, এখন যা গোসল কর গিয়ে। না আপু, কেউ জানতে পারবে না। আর আমার মা আর বোনের কোনো ক্ষতি করো না তুমি। আপু, রাতে আমার ফোন নিয়েছিলে, ফোনটা দাও প্লিজ। এখন মাকে ফোন না করলে মা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে, আবার অসুস্থ হয়ে পড়বে। এমনিতেই রাতে বাসায় যাইনি, মনে হয় রাতে ঘুমাইনি মা। দেখ, বালিশের নিচে আছে ফোন। রাতে অনেকবার ভাইব্রেশন হয়েছে আমি বুঝতে পারছি, বাট দেখিনি তো।
তোর মা করেছে অনেকবার মনে হয়, ফোন কর। নেহা কথাটা বলে ড্রেসিং টেবিলের দিকে ফিরে চুলগুলো হেয়ার ড্রাই করতে লাগে। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখে নেহা বালিশ উঁচু করে তাকিয়ে আছে, পেছন ফিরতে নেহার দিকে স্বাধীন তাকায়। কিরে কি হয়েছে, এইভাবে তাকিয়ে আছিস কেন? ওইটা তো উঁচু করে রাখবি, ওটা তো উঁচু করে দেখবি, ওর নিচেই ফোন রয়েছে। না আমি পারবো না, তুমি এটা সরাও, আর ফোনের নিচেই আছে। আরে হ্যাঁ নিচে আছে মনে হয়, আর তোর হাত দিয়ে সরলে কি হবে? তারপরেও আমি পারবো না। সরি আপু, প্লিজ আসো, সরিয়ে দাও, আমার ফোনটা বের করে দাও প্লিজ। স্বাধীনের কথা শুনে নেহা হাহা করে হাসতে লাগে। ড্রেসিং টেবিলের সামনে থেকে উঠে এসে বালিশের নিচ থেকে ব্রার সরিয়ে ফোন বের করে স্বাধীনের হাতে দিয়ে হাসতে লাগে আর বলতে লাগে, তুই ছেলে মানুষ না অন্য কিছু? হ্যাঁ, রাতে তো কিছুতেই রাজি হচ্ছিলি না, জোর করে ট্রিক্স করিয়ে তবেই মাতাল করেই তোর সাথে যাক তার না বলি, আর এখন কি না তুই এটা সরিয়ে ফোন হাতে নিবি তাই এমন করছিস? স্বাধীন কোনো কথাই বলে না, মাথা নিচু করে থাকে। নেহা উঠে আবারও ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল হেয়ার ড্রাই করতে লাগে। স্বাধীন তার শরীরের সাথে শক্ত করে কাঁথা জড়িয়ে উঠে দাঁড়ায়। নেহা পিছনে তাকিয়ে স্বাধীনকে এই অবস্থায় দেখি ভরকে ওঠে। কিরে তোর আবার কি হলো? এমন এলিয়েন সেজে দাঁড়িয়ে আছিস কেন? তোকে না বললাম যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আর গোসল করে গিয়ে এই শরীর নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছিস, এখনো গোসল করিসনি তো লজ্জা করছে না? হ্যাঁ যাচ্ছি তো, আর আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আরে হ্যাঁ বল, এত আতিক্ষেতা করতে হবে না তোকে। কালকে আপনার যে চেহারা দেখলাম ওইটাই আপনি না? আজকেরটা দিন করা, বান্ধবীর সাথে পার্টি করা, ছোট পোশাক পরা। আরে আমি তো এখানে থাকি না, আমি তো পড়াশোনা করার জন্য চট্টগ্রাম নিয়ে গিয়ে থাকি। ওইখানে বান্ধবীদের সঙ্গে আড্ডা দেওয়া, ড্রিঙ্ক করা, সব শর্ট পোশাক পরে থাকা, ওগুলো তো আমার ফ্যাশন। আর এখানে আসলে মা বাবার কথা মতো বোরকা পরে ঢিলা ঢালা পোশাক পরে ঘুরোঘুরি করতে হয়। তার মানে আপনি রাতে মাতলামি করছিলেন না, সব অভিনয় ছিল? আরে হ্যাঁ, মাতাল হয়নি তো, এমনি তোর সঙ্গে অমন করছিলাম। এখন যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। স্বাধীন নেহার কথাই কিছু বলে না, হাত বাড়িয়ে তার শার্ট প্যান্ট আনতে লাগে। দেখে প্যান্টের অনেকটা অংশে রক্ত লেগে আছে। নেহা দেখে বাঁকা হাসি দিয়ে ওয়ারড্রপ থেকে জামা কাপড় বের করে পরতে লাগে। সেদিন কিছুই বুঝতে পারে না। ওরা সঙ্গে গিয়ে কাঁথা সরিয়ে দিয়ে ভালোভাবে দেখতে লাগে কোথাও কেটে যায়নি। তাহলে ভাবাভাবি বাদ দিয়ে গোসল করতে লাগে। গোসল করে পোশাক পরিধান করে বাইরে বের হয়। দেখে নেহা খাটে বসে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে বলে, দেখ আমি শিওর বাহিরে আমার বান্ধবীরা সবাই দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু অনেক খারাপ, ওদের কাছ থেকে সাবধানে থাকবি। আর হ্যাঁ, বাহিরে ওরা যত যাই জিজ্ঞেস করুক না কেন কিছুই বলবি না, চুপ করে থাকবি। আর প্রয়োজন ছাড়া ওদের সঙ্গে দেখা করার বা কথা বলাও দরকার নেই, কথা বলবি না। সেদিন ঘাড় দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ে। তারপর রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখন নেহা পুনরায় বলতে লাগে, এই দাঁড়া। স্বাধীন দাঁড়িয়ে যায়। ঘুরে তাকাই। নেহা ছোট লাগেজ ব্যাগ থেকে বেশ কিছু টাকা বের করে আনে। তারপর স্বাধীনের কাছে গিয়ে দিতে লাগে। আপু এইগুলো কিসের টাকা আমাকে দিচ্ছেন? রাতে যা সুখ দিয়েছিস তার মূল্য কখনো টাকা দিয়ে নির্ধারণ করতে পারবো না, তারপরেও এই টাকাগুলো রেখে দে, তোর কাজে লাগবে। নেহার কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। নেহা স্বাধীনের এই অপরূপ হাসির দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। এক পর্যায়ে নেহার ধ্যান ভেঙে গেলে বলতে লাগে, কিরে তোর আবার কি হলো? পাগলের মতো এইভাবে হাসছিস কেন? টাকা দিচ্ছি নে, এত হাসার কি হলো এখানে? হ্যাঁ টাকা আমার লাগবে না, নিজের কাছে রেখে দিন। আর সবার কাছে শুনেছি বাজারে নাকি মেয়ে পাওয়া যায় যাদের কিনা ছেলেরা টাকা দিয়ে ভোগ করে। আজকে তা একদমই উল্টো দেখলাম, মেয়ে কিনা টাকা দিয়ে ছেলেকে আর না বললেও হবে। আর হ্যাঁ, আমার টাকা দরকার নেই, আপনি রেখে দেন নিজের কাছে। আর আজকে যা করলেন না, এর জন্য আপনাকে পস্তাতে হবে, দেখে নিয়েন। তা না হয় দেখাই যাবে, রেখে দে টাকাগুলো, তোর কাজে লাগবে। রক্ত লেগে আছে সেটা না হয় চিনে নিস। এইভাবে বাসায় গেলে তো আন্টি প্রশ্ন করতে পারে। স্বাধীন আর কিছুই বলে না, সোজা দরজা খুলে বের হয়ে যায়। এর আগে হঠাৎ নেহার বান্ধবীরা এসে সামনে দাঁড়ায় আর বলতে লাগে, তা জুনিয়র সাহেব, নেহাকে বুঝি রাতে অনেক মজা দিয়েছেন যে আমাদের আর তোকে দিতে চাইনি? মানে কি বলছেন আপনি?
এখন আর এত আদিক্ষেতা দেখাতে হবে না। দেখ, তোকে আমি নেহার থেকে বেশি আনন্দ দেব। চল আমার সাথে এখন। নেহার বান্ধবীরা স্বাধীনের 2 হাত ধরে টানাটানি করতে লাগে। স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়, কিছু যেন তার মাথায় ঢুকছে না। তখনই নেহা এমন কাণ্ড দেখে ধমক দেয় তার বান্ধবীরা। স্বাধীনের হাত ছেড়ে দেয়। স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে। কি শুরু? হ্যাঁ বল তো, দেখছিস ছেলেটা রাজি হচ্ছে না, তারপরেও তোরা কেন জোরাজোরি করছিস? আর ও এসব ছেলেদের মতো না, বুঝলি? কোনো মজাই পাবি না। শালাকে রাতে মাতাল না করলে তো কিছুতেই রাজি হচ্ছিল না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার হাতে ছেড়ে দে, আমি সব দেখে নেব। নেহার বান্ধবীরা নিজেদের মধ্যে কথা কাটাকাটি করতে লাগে। পাশ থেকে স্বাধীন মুক্তির মতো দাঁড়িয়ে দেখে চলেছে আর মনে মনে বলছে, আল্লাহ, তুমি কোথায় নিয়ে এসে ফেললে আমাকে। একবার যদি এখান থেকে বের হতে পারি, জীবনে আর কখনো টিউশনি করাতে আসবো না এখানে। দেখেন আপুরা, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, আর আমি কিছুই করতে পারবো না। প্লিজ আমার হাত ছেড়ে দেন, আমাকে যেতে দেন বলছি। তাহলে আমি কিন্তু খুব চিৎকার দেব, মানুষজন এগিয়ে দিয়ে আসবে, মানুষজন জগিয়ে দিয়ে আসবে এখানে। স্বাধীনের কথা শুনে নেহার বান্ধবীরা হাসাহাসি করতে লাগে। একটু পর হাসি থামিয়ে দিয়ে বলে, জান, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি নিজেই করব। তুমি শুধু আমার সাথে চলো। কথাটা বলে আবার নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগে। নেহা রেগে চিৎকার দিয়ে ওঠে। সবাই স্তব্ধ হয়ে যায়। স্বাধীনকে ছেড়ে দিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়, কারণ তারা সবাই জানে যে নেহার রাগ খুব সহজে কমবে না। রাগ হওয়ার কারণ তাদের অজানা, কিন্তু রাগকে তারা অনেক ভয় পায়। কি শুরু করেছিস তোরা? হ্যাঁ বল। আর তোদের ভালোভাবে বলেছি, বুঝতে পারছিস না নাকি? কিছুই বলছিস না। আর ওই 5টা ছেলেদের মতন না, ও ছোট, এইসবের তেমন কিছুই বোঝে না। রাতে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না, যে ওর সঙ্গে জোরপূর্বক এমন করেছি। ওকে যেতে দে বলছি, না হলে তোদের যে কি করব আমি নিজেও জানি না। আর তোরা এখনো যাসনি কেন? একটু পর বাবা মা আসবে, আর তোরা যদি এমন অবস্থা দেখে, তোদের এই পোশাক আর ঘরের এই অবস্থা, আমাকে কি করবে আর তোদেরকে কি যে বলবে আল্লাহ ভালো জানে। স্বাধীন ছাড়া পেয়ে দৌড়ে মেন দরজার কাছে এসে লক খুলে বের হয়ে রাস্তায় এসে তার বাড়ির দিকে দৌড়াতে লাগে। অন্যদিকে নেহার বান্ধবীরা সবাই নেহার রাগান্বিত হওয়া দেখে চুপসে যায়। ভালোভাবে রুম পরিষ্কার করে সবাই নেহাকে গুড বাই বলে চলে যায়। নেহা বর্ষার রুমে গিয়ে বসে টিভি দেখতে লাগে। কেন যেন ভাল লাগে না, কিছু করতেই মন বসে না। তখনই স্বাধীনের কথা মনে হতে লাগে। ছি নেহা, কি করলি তুই? নিজেকে কন্ট্রোল করতে পারলি না? তোর থেকে ছোট একটা ছেলের সাথে, ছি, তোর লজ্জা হওয়া উচিত। আর কি আসবে কখনো তোর ভাইকে পড়াতে? আর গরিব ছেলে, ও কাজ না করলে ওর বোন আর মায়ের কি হবে? ওর লেখাপড়ার কি হবে? মোটেও তোর এমন করাটা ঠিক হয়নি। ওর কাছে ক্ষমা চাইতে হবে। কথাগুলো ভাবতে লাগে। হঠাৎ দরজার কলিং বেল দেয়। নেহা উঠে গিয়ে দরজা খুলে দেখে তার বাবা মা আর ভাই। কিরে মা, কেমন আছিস? এই একটা রাত দিন থাকতে তোর কোনো কষ্ট হয়নি তো? আর মুখ এমন চুপসে গেছে কেন? কি হয়েছে? কই বাবা, তেমন কিছু হয়নি, এমনিতেই। আর আমি এসেছি তোমাদের সময় কাটাতে, আর তোমরা কিনা আমাকে রেখে চলে গেলে, তাই একটু রাগ হয়েছে। তোকে তো বললাম চল আমাদের সাথে, বাট তুই তো যেতে রাজি হলি না। বলি গ্রাম ভালো লাগে না, নেটওয়ার্ক পায় না কথা, তাই তো তোকে রেখে চলে যেতে হলো আমাদের বাধ্য হয়ে। তো যাই হোক, আমরা এখন এসেছি, তোকে ভার্সিটিতে না যাওয়া অব্দি এনজয় করতে পারবো। হ্যাঁ বাবা, তা ঠিক বলেছ। আর ভাই, তুই গ্রামে গিয়ে অনেক এনজয় করেছিস, তাই না? তারপর সবাই বর্ষার রুমে বসে কৌশল বিনিময় করতে লাগে। নেহার বাবা মা আর ভাই রুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। নেহা টিভি দেখতে লাগে। অন্যদিকে স্বাধীন এক দৌড়ে স্বাধীন বাসায় চলে যায়। দরজায় নক করতে লাগে। তার ছোট বোন এসে দরজা খুলে দিলে স্বাধীনকে এই অবস্থাতে দেখে অবাক হয়ে যায়। স্বাধীন তার বোনের কথায় কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে রুমে চলে যায়। দরজা লাগিয়ে ফোন অন করে স্ক্রিনে তাকিয়ে দেখে দুপুর 12টা। তখনই আবার দরজার কড়া নাড়তে লাগে। স্বাধীন নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেয়। কি রে বাবা, তোর কি হয়েছে? রাতে এতবার ফোন করলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখালো। এখন আবার সামিয়া গিয়ে বলছে তুই নাকি এসে
সোজা তোর রুমে দৌড়ে এসেছিস। আর তোকে এমন দেখাচ্ছে কেন? আর দেখি ঘাড়ে ওইটা কি? মানে মা, আমার বন্ধু ইনভাইট করেছিল, মনে ছিল না? রাস্তা দিয়ে আসার সময় ওর সঙ্গে দেখা হয়, পরে জোর করে আমাকে নিয়ে যায়। তোমাকে ফোন করে যে বলবো, ফোনে চার্জ ছিল না, তাই আর বলতে পারিনি। এইটা হয়তোবা রাতে কেক কাটতে গিয়ে ক্রিম লেগে গেছে। ও আচ্ছা, ভালোই করেছিস। অন্য কারো ফোন দিয়ে ফোন করলেও তো পারতে। তা যাই হোক, ফ্রেশ হয়ে আয়, খাবার বেড়ে রেখেছি, রাত থেকে না খেয়ে আছি। কি, তোমরা না খেয়ে আছো এখনো? কেন, তুই জানিস না যে তুই না খেলে আমরা কেউই খাবার খাই না? যা এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আয়। কথাটা বলে স্বাধীনের পর চলে যায় স্বাধীন। টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে পোশাক পরে নিচে যায় খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে থেকে চিন্তা করতে লাগে। এখন কি করব? যাও, একটা টিউশনি ছিল, এখন সেটাও আর করা হবে না। কিভাবে এখন সংসার চালাবো, আর কিভাবে পড়াশোনার খরচ চালাবো? উপরে সিলিংয়ের দিকে তাকিয়ে এসবই ভাবতে লাগে স্বাধীন। হঠাৎ তার মা এসে স্বাধীনের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। দেখ বাবা, জানি তুই এমন কিছু করবি না যাতে আমাদের নাম খারাপ হবে। আমিও বুঝতে পারছি যে তোর জীবনে অনেক চাপ যাচ্ছে। ছোটবেলা থেকে কষ্ট করেছি, সেই স্কুল লাইফ থেকে আমি মা হয়ে তোর জন্য তেমন কিছুই করতে পারলাম না। মাকে বলেছে তুমি আমার কাছে চাঁদের মতো, তাতেই অনেক। কি হয়েছে রে বাবা তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? আসার পর থেকে চিন্তিত। খাবার খেলি তখনও তোকে চিন্তিত দেখলাম। না মা, তেমন কিছু হয়নি। যেখানে টিউশনি করাতাম না, ওরা আর আমাকে দিয়ে টিউশনি করাবে না, অন্য কোথাও চলে যাবে। তাই ভাবছি এখন কি করব। ও, তাহলে এই বিষয়। আচ্ছা ওয়েট, তুই একটু দাঁড়া। কথাটা বলে স্বাধীনের মা স্বাধীনের রুম থেকে উঠে চলে যায়। প্রায় 5 মিনিট পর হাতে একটা খাম নিয়ে রুমে আসে। নে বাবা, এটা খোল। তোর বাবা যখন মারা যায় তখন তার বন্ধু এটা দিয়ে গিয়েছিল, বলেছিল তুই যখন বড় হবি তখন যেন তোকে দেই। কি আছে এই বাড়িটাতে? আছে এটাতে, আমি নিজেও জানি না। তারপর স্বাধীন খামটা ছিঁড়ে দেখে একটা চিঠি আর একটা কার্ড। কার্ডটা পাশে রেখে চিঠিটা পড়তে লাগে। বাবা, জানি তুমি যখন চিঠিটা পড়বে তখন অনেক বড় হয়ে গেছে। তোমার বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, অনেক বিশ্বস্ত ছিল তোমার বাবা। জানি না কথাটা শুনলে তো তুমি বিশ্বাস করবে কি না। তোমার বাবা মারা যায়নি, তাকে খুন করা হয়েছিল। আর এইটা নিয়ে আমি বেশি বাড়াবাড়ি করিনি, কারণ তোমাদের ক্ষতি হতে পারে, তাই আমিও চুপ থেকেছিলাম। সাধারণ মৃত্যু বলেই চালিয়ে দিয়েছি। আমি তাদের কোনো কিছু করতে পারিনি। জানি তুমি যখন চিঠিটা পড়বে তখন তোমার রাগ উঠবে আমার ওপরে। তোমার বাবাকে খুন করা হয়েছে আমার জন্যই। আমার অফিসের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার বাবা জানতো। আমার প্রতিপক্ষ কোম্পানিগুলো আমাকে ধ্বংস করতে চেয়েছিল, তাই তোমার বাবাকে উঠিয়ে নিয়ে যায়। তারা তোমার বাবাকে অনেক অনেক টাকার অফার করে, যে টাকাগুলো সে নিলে আরাম আয়েসে তোমাদের নিয়ে জীবন কাটাতে পারতো। কিন্তু তা না করে তোমার বাবা ওদের কিছুই বলে না। শেষমেশ অনেক মারধর করে, তাতেও কিছু বলে না। পরে তারা তোমার বাবাকে মেরে ফেলে। দেখো বাবা, তুমি জেনে গেলে দেখো বাবা, তুমি জেনে রেগে গিয়ে তাদের ক্ষতি করতে যেও না। অনেক ভয়ঙ্কর তারা, আর ওনাদের সঙ্গে আমরা পেরে উঠবো না। তোমাকে সত্যি কথাটা জানানো উচিত ছিল, তাই আমি বললাম। আর হ্যাঁ, তোমাদের জন্য আমার কোম্পানির দরজাটা সারা জীবন খোলা আছে। তুমি যখন এসএসসি কিংবা এইচএসসি পাস করবে তখন চলে এসো। শুধু এই কার্ডটা দেখলেই হবে, আর কিছু লাগবে না। কিরে বাবা, কি হয়েছে? চিঠিতে কি এমন লেখা আছে যে তুই কান্না করছিস? দে, দেখি দে আমাকেও, আমিও পড়ি। না মা, তেমন কিছু না, আর তোমাকে পড়তেও হবে না। আমাকে চাকরি দেবে এটাই লেখা আছে। হায় রে বাবা, ভুলেই গিয়েছিলাম চিঠিটার কথা। আজ হঠাৎ রাতে মনে পড়লো, তাই আর কি রেখে দিয়েছিলাম। তা যাই হোক, তোর যেহেতু টিউশনি নাই তো যা একবার দেখা করে আয় তোর আঙ্কেলের সাথে। তোর আঙ্কেল আর বাবার অনেক ভালো সম্পর্ক ছিল, তারা বন্ধু ছিল। হ্যাঁ মা, চিঠিটাতে লেখা আছে। তা যাই হোক, তাহলে আমি এখন রেডি হয়ে বের হই। আচ্ছা বাবা, যাও তাহলে। আর যা যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিও।
আর তোমার বাবার নাম বলো ওনাকে। কথাটা বলে স্বাধীনের মা রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে স্বাধীন রেডি হয়ে পোশাক পরে নিজেকে পরিপাটি করে বাসা থেকে বের হয়ে পকেটে হাত দিয়ে দেখে অবশিষ্ট 50 টাকা আছে। সময় খুব একটা নেই, তাই রিক্সা নেয়। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গিয়ে নামে। বিশাল বড় অফিস। স্বাধীন মাথা নিচ করে গেট দিয়ে যেতে যাবে, তখনই দারোয়ান আটকিয়ে দেয়। স্বাধীনকে উদ্দেশ্য করে দারোয়ান বলতে লাগে, এই যে স্যার, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, আপনার কাছে তো এই অফিসের আইডি কার্ড নেই। আইডি কার্ড ছাড়া ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হলো না। আমি এখানে চাকরি করি না, চাকরি করতে এসেছি বড় স্যারের সঙ্গে দেখা করব। স্বাধীনের কথা শুনে দারোয়ানরা হাসতে লাগে নিজেদের মধ্যে, আর বলতে লাগে, কি চাকরি নেবে? তোকে তো দেখে মনে হয় এই এসএসসি পাস করিসনি, আবার এসএসসি এত বড় কোম্পানিতে চাকরি নিতে আর বড় স্যারের সঙ্গে দেখা করবে। কথাগুলো বলতে লাগে আর হাসাহাসি করতে লাগে। টেলিফোন বেজে ওঠে। দারোয়ান দৌড় দিয়ে গিয়ে রিসিভ করে। ঠিক আছে ম্যাম, ঠিক আছে, এখনই পাঠিয়ে দিচ্ছি তাকে। ফোন দিয়ে দেখে দারোয়ান স্বাধীনের সামনে এসে দাঁড়ায়। হাসি মাখা মুখটা মলিন করে বলতে লাগে, সরি বাবা, সরি, আমাকে ক্ষমা করে দিও। আসলে এত ছোট একটা ছেলে আর এত বড় একটা কোম্পানিতে চাকরি নিতে এসেছো, কথাটা শুনে অনেক হাসি পাচ্ছিল। এখানে চাকরি পেতে হলে বড় বড় ডিগ্রি আর অনেক লেখাপড়া লাগে, তাই শুনে একটু হেসেছি। তুমি কিছু মনে করো না, প্লিজ আমাদের ক্ষমা করো দিও। আর যাও, তুমি ভিতরে যাও। স্বাধীন কিছুই বলে না, গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আর ভাবতে লাগে, এনাদের আবার কি হলো? হঠাৎ কি এমন ফোন করলো যে দাদারা নিমিষেই তাদের মতো চেঞ্জ করে ফেললো? আল্লাহই জানে কে আছে আবার কপালে। ভাবতে ভাবতে রিসেপশনে চলে আসে। তারপর স্বাধীন তার পকেটের টাকা বের করে রিসেপশনে থাকা মেয়েটার দিকে এগিয়ে দেয়। মেয়েটা টাকা দেখে অবাক হয়ে যায় এবং আর ফোন করে। কারোর সঙ্গে কথা বলে ফোন রেখে দেয়। কথাটা বলে স্বাধীন বসতে যাবে, অমনি একটা ছেলে এসে বলে। স্বাধীন আর কিছু না বলে ছেলেটার সাথে যেতে লাগে। তারপর একটা কেবিনে নিয়ে আসে। স্বাধীন ভিতরে ঢুকে অবাক হয়ে যায়, মাথা নিচু করে ফেলে। আপু আপনি এখানে, তার মানে এইটা আঙ্কেলের কোম্পানি? হ্যাঁ, এটা আমার বাবার। বাট তুই এখানে? আর নিচে তাকিয়ে দেখলাম দারোয়ানের সঙ্গে কথা বলছিলি, কি হয়েছে? কিছু বলবি বাবাকে আমার বিষয়ে? দেখ, যা হবার তা হয়েছে। ওই রাতের কথা তুই ভুলে যা, আমিও ভুলে গেছি, এতেই ভালো হবে। আর যদি বাবাকে কিংবা অন্য কেউ জানতে পারে তাহলে তোকে যে কি করব তার বললাম না। সরি আপু, আমি ভুল কোম্পানিতে চলে এসেছি। ও আচ্ছা, তাই বল। আর এই ছেলে, তুমি যাও কফি নিয়ে এসো। ছেলেটা কেবিন থেকে বের হয়ে যায়। নেহা স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীন ভয় পেয়ে পেছনের দিকে যেতে লাগে। পালিয়ে সোফার উপরে বসে যায়। নেহা তার এক পা সোফায় উঠিয়ে স্বাধীনের সামনে মুখ নিয়ে এসে বলতে লাগে, দেখ, আমি আমার বান্ধবীদের ভালো করে চিনি, আর তোর ভালো চাই জন্যই বলছি। ওদের কাছ থেকে দূরে দূরে থাকবি, আর ওরা কন্ট্যাক্ট করার চেষ্টা করলেও করবি না, কারণ আমি জানি ওরা যে একবার চায় তা না নিয়ে পারে না। তোকে অনেকবার চেয়েছিল, বাট তোকে দেখে মনে হয়েছিল প্রথম, তাই দেইনি, মায়া হয়েছিল তোর উপরে। সো ওদের কাছ থেকে দূরে দূরে থাকবি, এতেই তোর ভালো হবে। কথাটা শেষ হতে না হতেই জুতার শব্দ হয়। নেহা স্বাধীনের উপর থেকে উঠে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। তখনই কেবিনে প্রবেশ করে নেহার বাবা। মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ, হঠাৎ একটা ইম্পর্টেন্ট কাজ এই অফিসেই। তুই এখানে বসে থাক, কফি খা, আমি আসছি। স্বাধীন নেহার বাবাকে দেখে উঠে দাঁড়ায়। নেহার বাবা স্বাধীনকে দেখে বলতে লাগে, স্বাধীন, তুমি এখানে এসেছো, ভালোই করেছো। থাকো, আমি আসছি, নিয়ে আমার সঙ্গে গল্প করো। কথাটা বলে নেহার বাবা তাড়াহুড়ো করে চলে যায়। স্বাধীন কেবিন থেকে বের হয়ে যেতে যাবে, অমনি নেহা পিছন থেকে কলার চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বাবা কি বললো শুনিসনি? আমার সঙ্গে গল্প করতে বলল। বাবা না শব্দে এখানে থাক, বাবা না আসা অব্দি এখানে থাক, একা একা বোরিং হওয়ার থেকে তোর সঙ্গে গল্প করি। সরি আপু, আমি পারবো না, আর আমাকে যেতে হবে। হয়তো আমি ভুল অ্যাড্রেসে চলে এসেছি। সময় মতো না যেতে পারলে আবার অফিসটা বন্ধ করতে পারে, বন্ধ হয়ে যাবে। থাকবাল, আসার পর থেকেই শুধু একই কথা বলে চলেছিস। দেখি অ্যাড্রেসটা। স্বাধীন তার পকেট থেকে কার্ডটা বের করে নেহার দিকে এগিয়ে দেয়। কার্ডটা দেখে অবাক হয়ে যায়।
স্বাধীনের হাত থেকে খপ করে কেড়ে নেয়। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা কিছুক্ষণ দেখে স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। তারপর নেহা স্বাধীনকে বলে, তুই এই কার্ড কোথায় পাইলি? কোথা থেকে চুরি করেছিস? এটা তো তোর কাছে থাকার কথা না কোনো মতেই। না না আপু, কি বলেন? আমি কার্ড চুরি করতে যাব কেন? অ্যাড্রেসে দেওয়া অফিসের মালিক আমার বাবাকে দিয়েছিল। মানে? তারপর স্বাধীন সব খুলে বলতে লাগে, শুধু তার বাবাকে খুন করার কথা বাদে। তখনই খট করে কেবিনের দরজা খুলে স্বাধীন। নেহা অবাক হয়ে তাকিয়ে দেখে নেহার বাবা। নেহার বাবা স্বাধীনের কাছে এগিয়ে এসে বলে, তার মানে তুমি বলে ইমরান চৌধুরীর ছেলে? হ্যাঁ আঙ্কেল, বাট আপনি আমার বাবাকে কি করে চেনেন? চিনতে পারবো না কেন? কারণ তোমার বাবা ছিল আমার অনেক বিশ্বস্ত বন্ধু। আর আমি তোমাকে চিনতে পারলাম না? আমাদের বাড়িতে এসেছিলে, কতদিন টিউশনি করাচ্ছ, তাও কিছু বুঝতে পারিনি। তা বাবা, তোমার মা আর বোন কেমন আছে? অনেক ভালো আছে। তাই এতদিন পর আমি তো ভেবেছিলাম তোমাদের হারিয়ে ফেলেছি, বাট খুঁজে পেলাম তো। যাই হোক, খুঁজে পেয়েছি তাতেই অনেক। না মানে আঙ্কেল, আপনার ছেলেকে টিউশনি করাতাম, ওইটা করাতে পারবো না, টাকা অল্প আর ভালো লাগে না, তাই ছেড়ে দিয়েছি। তাই চিন্তা করতেছিলাম, বাসায় গিয়ে তখন মা আপনার দেওয়া খামটা এনে দেয়, পড়েছি আর কার্ডটা পেয়ে। ও আচ্ছা, তাই যাই হোক, ভালোই করেছো এসেছো। তোমাকে একটা না একটা ব্যবস্থা করে দেবই আমি। নেহার বাবা আর স্বাধীন দুজনে কথা বলতে লাগে। নেহা অবাক হয়ে সব শুনতে লাগে। তখনই বলে ওঠে, বাবা, আমাদের অফিসে এখন কোনো পোস্ট ফাঁকা নেই, আর আমি যেহেতু নতুন এই অফিসের দায়িত্ব নেব, তো একজন তো দরকার। তাই বলি কি, স্বাধীনকে আমার পিএ হিসেবে রেখে দেই। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। বাবা, বাবা স্বাধীন, তুমি কি বলো? না না স্যার, এটা পারবো না। আমি এত বড় কাজ করতে পারবো না। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি দিন। আমাকে পিয়নের চাকরি দিলেও হবে, বাট নেহাপুর পিএ হতে পারবো না। তখনই নেহার বাবার ফোনে কল আসে। উঠে বেলকনিতে চলে যায়। নেহা তার বাবার যাওয়া দেখে স্বাধীনের কাছে এগিয়ে এসে কলা চেপে ধরে মুখ স্বাধীনের মুখের কাছে নিয়ে গিয়ে বলতে লাগে, দেখ, যা বলছি চুপচাপ রাজি হয়ে যা, এতেই তোর ভালো হবে। আর যদি রাজি না হোস তাহলে কি করব বুঝতে পারছিস? নতুন করে তো আর তোকে কিছু বলা লাগবে না। সরি আপু, আমি তোমার পিএ হতে পারবো না, আর তোমাদের এই অফিসে কাজও করব না। আমি না হয় যে কোনো ছোটোখাটো কাজ জোগাড় করে নেব। দেখ, আমার রাগ উঠাবি না বলে দিচ্ছি। যদি রাগ উঠে যায় তখন কিন্তু আমি বাবাকেও তুয়াক্কা করি না, বুঝলি? যা বলছি চুপচাপ রাজি হয়ে যা, না হলে তোর পরিবারের আর তোকে যে কি করব। কথাটা বলেই নেহা পূর্বের স্থানে এসে বসে। নেহার বাবা কথা শেষ করে স্বাধীনের কাছে এসে বসে। না না, আমি মোটেও এমন কাজ করতে পারবো না তোমাকে দিয়ে। কিনা পিয়নের কাজ করাবো? শোনো, আমার এত বড় হওয়ার পেছনে তোমার বাবার অবদান অনেক। আমার টাকা ছিল, বাট কোথায় কি করতে হবে সব তোমার বাবা দেখাশোনা করেছেন। তোমার বাবার জায়গাটাতে যদি অন্য কেউ থাকতো তাহলে সে সব কিছু তার নিজের নামে করে দিত। তোমার বাবার মৃত্যুর পর আমার বুঝে উঠতে অনেক পেতে হয়েছে। তো যাই হোক, তুমি সিটি যেহেতু পড়েছ সব জানোই, তাই মোটেও তোমাকে এত সামান্য পথে চাকরি দিতে পারবো না। নেহার বিয়ে হোক, এতেই ভালো হবে। ওর সাথে অনেক জায়গায় ঘুরতে পারবে আর বিশ্বস্ত। কথা যদি আসে, তোমার বাবাও ছিল, আমি জানি তুমি তোমার বাবার মতোই। ঠিক আছে স্যার, আমি রাজি। তাহলে তো হয়ে গেল, তুমি এইখানেই থাকো, আমি একটু পর আসছি। নেহার বাবা কথাটা বলে চলে যায়। পাশ থেকে নিয়ে আজ স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। তখন স্বাধীন নেহার দিকে তাকিয়ে নেহাকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকা দেখে ভয় পেয়ে যায়। গুড, মানে? তা তোকে বুঝতে হবে না। কথাটা বলেই নেহা সোফা থেকে উঠে টেবিলে গিয়ে বসে। ল্যাপটপে কি যেন করে আর স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে স্বাধীন ফ্লোরের দিকে তাকিয়ে ভাবতে লাগে, আল্লাহ জানে এখন আবার নেহা আপু কী করে আমার সাথে। যেভাবে জোর করে রাজি করানো, জানি তার মাথায় নিশ্চয়ই কিছু না কিছু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। যাই হোক, নেহা আব্বুর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, আর ও হবে একদমই বা হারানো যাবে না। অন্যদিকে নেহা স্বাধীনের দিকে তাকিয়ে ভাবতে লাগে, কি সুন্দর দেখতে, যেন একটা পুতুল বসে আছে। ছি ছি নেহা, কি ভাবছিস তুই ওকে নিয়ে? হ্যাঁ, ও
ও তোর থেকে ছোট আর যা হয়েছে তা ভুলবশত। তখনই কেবিনে আসে নেহার বাবা। স্বাধীনের পাশে এসে বসে, তারপর বলতে লাগে, বাবা এই নাও, এটা তোমার কার্ড। ছবি লাগবে না, দারুণ বা যে কেউ দেখলেই হবে। আর এই নাও খাম, এখানে কিছু টাকা আছে। আর তুমি প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে স্যালারি পাবে। আর হ্যাঁ, তোমার কাজ থাকবে আমার মেয়েকে প্রজেক্ট করা, আর ওর কাজ দেখাশোনা করা ঠিক মতো, তোমার বাবার মতো। ধন্যবাদ আঙ্কেল আপনাকে। কি করছো বাবা? ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। তোকে তো সব বুঝিয়ে দিয়েছি, সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এখন পুরো অফিসটা তুই সামলাবি। আমি আর আসতে পারবো না, বুড়ো হয়ে গিয়েছি, এখন বিশ্রাম নেব। কথাটা বলে নেহা জিব্বায় কামড় দেয়। নেহার বাবা মুচকি একটা হাসি দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। স্বাধীনও বের হয়ে যায়। নেহা কিছু বলে না। তারপর স্বাধীন নেহার বাবার সঙ্গে কিছু কথা বলে বাহিরে আসে। রিকশায় উঠে পড়ে। প্যাকেট খুলে দেখে অনেকগুলো টাকা। স্বাধীন অবাক হয়ে যায়। তারপর সোজা মার্কেটে চলে যায়। স্বাধীন তার মায়ের জন্য আর বোনের জন্য জামা কাপড় কিনতে লাগে। জামা কাপড় কেনা হলে কাঁচা বাজার করে ব্যাগ ভর্তি সব কিছু নিয়ে বাসায় যায়। দরজায় কড়া নাড়তে স্বাধীনের মা দরজা খুলে দিয়ে ছেলের হাতে এতগুলো ব্যাগ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মা, এভাবে তাকিয়ে কি দেখছো? নাও এগুলো। আর আমাদের দুঃখের দিন ফুরিয়ে গিয়েছে। কি বলছিস বাবা? কিছুই তো বুঝতে পারছি না। আর এতগুলো বাজার কাদের? কাদের আর হবে আমাদের? এইগুলো নাও, ভিতরে তো আগে আসতে দাও, তারপরে বলছি। স্বাধীনের মা স্বাধীনের হাত থেকে বাজারগুলো নিয়ে রেখে দেয়। পানি নিয়ে স্বাধীনের কাছে আসে। স্বাধীন পানি খেয়ে বলতে লাগে, বাবা এখন বল, এত বাজার সদাই এত টাকা কোথায় পেলি? কি বলছিস বাবা? এত টাকা? কি এমন চাকরি? নিশ্চয়ই কোনো খারাপ কাজ। দেখ, না খেতে পেয়ে মারা যাব, তাও খারাপ কোনো কাজ করবি না। আর এই বেহালালি টাকা খেতেও হবে না। তারপর স্বাধীন তার মাকে সব বুঝিয়ে বলে অনেক খুশি হয়। স্বাধীনের ছোট বোন এসে নতুন কাপড় দেখে অনেক খুশি হয়। সবার খুশি দেখে স্বাধীনের চোখ দিয়ে পানি বের হয়। হাত দিয়ে মুছে ফেলে। তারপর রুমে চলে যায়। স্বাধীন রুমে গিয়ে ফোনটা খাটের উপর রেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখে ফোনে রিং হচ্ছে। স্বাধীন ফোন হাতে নিয়ে দেখে রং নাম্বার, চিনতে পারে না। তৎক্ষণাৎ কল কেটে যায়। একটু পরে আবার বেজে ওঠে। রিসিভ করে কানের কাছে ধরতেই ও পাশ থেকে বলতে লাগে, ফোন রিসিভ করতে এত সময় লাগায় কেউ? হ্যাঁ, সরি, আপনি যাকে ফোন করেছেন আমি হয়তোবা সেই নই। নাম্বারটা চেক দিন, আর আমার নাম রয়েছে। না না, নাম্বার চেক দিতে হবে না। আর তুই স্বাধীন, তাই তো? হ্যাঁ, বাট সরি আপু, আপনাদের চিনতে পারলাম না। আমরা হলাম নেহার বান্ধবী। ও আপনারা? তা কেন ফোন করেছেন? আর এগুলো কি বলে ডাকছেন আমাকে? কেন ফোন করেছি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, ওই দিন রাতে আমাদের আনন্দ না দিয়ে শুধু নেহা একাই সব উপভোগ করলো। আমরা তো তোকে ধরতেই পারলাম না। ভেবেছিলাম তোকে নিয়ে সবাই একটু একটু আনন্দ করব, তা তো আর হলো না। আমাদের অনেক ইচ্ছে হয়েছে তোর সাথে আনন্দ করার, তাই ফোন করলাম। সরি আপু, আপনারা যা ভাবছেন আমাকে, আমি মোটেও অমন ছেলে নই। জানি জানি তুই এটাই বলবি, সব ছেলেরা একই কথা বলে। এখন এত কথা না বলে লোকেশন পাঠিয়ে দিব, সময় মতো চলে আসিস। না হলে আমরা যে ভিডিওগুলো করে রেখেছি সেগুলো পাবলিশ করে দিব। সরি, পারবো না। আপনারা যেমন ছেলে আমাকে ভেবেছেন, আমি ওই রকম ছেলে না। আর কিসের ভিডিও? উচ্চতিত হচ্ছ কেন? একটু পর তোমার নাম্বারে SMS যাবে, ওইটা ওপেন করে ভিডিওটা দেখে নিও। এখন ফোন রাখছি, যখন ফোন করব আমাদের দেওয়া লোকেশনে চলে এসো। কথাটা বলে নেহার বান্ধবী ফোন কেটে দেয়। স্বাধীন চিন্তায় পড়ে যায়। খাটের উপরে বসে পড়ে। একটু পরে মেসেজ আসে। স্বাধীন মেসেজ ওপেন করতে দেখে সে আর নেহা ওই দিন রাতে যা করেছে তা ভিডিও। স্বাধীন দেখে হাত থেকে মোবাইলটা পড়ে যায়। স্বাধীন কাঁদতে লাগে, মাথার চুল টানতে লাগে আর মনে মনে ভাবতে লাগে, কার ভিডিও? আল্লাহ, বারবার শুধু আমার সাথে এমন হয় কেন? কেন যে একটু আশার আলো দেখলাম তখনই আবার ঝড় উঠে আসছে। স্বাধীন ভাবতে লাগে। এমন সময় ফোনে রিং হতে লাগে। ফুলোর থেকে ফোন উঠিয়ে দেখে নেহার বান্ধবী ফোন করেছে। স্বাধীন রিসিভ করে বলতে লাগে, কিভাবে আপনারা এমনটা করতে পারেন? আপনারা নেহা ম্যামের ফ্রেন্ডস হন। ফ্রান্স হয়ে কখনো ফ্রান্সের ক্ষতি করতে পারে?
আজান, আমরা নেহার ক্ষতি করতে একটুকু ভাববো না, কারণ ওর সাথে শুধু আমরা চলাফেরা করি, কারণ ওর বাবার অনেক টাকা, তার জন্যই। আর আমাদের তোকে পছন্দ হয়েছে, আমাদের না দিয়ে ও একাই এনজয় করলো, তাই তো ভিডিও করে রেখেছে যেন ব্ল্যাকমেল করে নেহার কাছ থেকে টাকা নিতে পারি আর তোর কাছ থেকে সুখ। ছি আপু, তোমরা এত জঘন্য। হ্যাঁ, আমরা জঘন্য। আর হ্যাঁ, এই বিষয়ে নেহাকে কিছু বলিস না। তোর কাছে সেকেন্ড একটা অপশন দেই, যদি আমাদের সুখ দিতে পারিস তাহলে ভিডিওটা ডিলিট করে দিব, যা কথা দিলাম। স্বাধীনের রাগ হতে লাগে, হাত মুষ্টিবদ্ধ করে নেয়। নেহার বান্ধবী ফোন রেখে দেয়। স্বাধীন ফোন খাটের উপর ফেলে দিয়ে চিন্তিত হয়ে মাথায় হাত দিয়ে বসে থাকে। এমন সময় স্বাধীনের মা রুমে আসে। ছেলেকে চিন্তিত দেখে বলতে লাগে, বাবা তোর কি হয়েছে? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আসার সময় তো তোকে অনেক হাসি খুশি দেখালো, হঠাৎ আবার কি হলো? না মা, তেমন কিছু হয়নি। আচ্ছা চলো খাবার খেয়ে নেই। দেখ, তুই আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছিস। ওই দিন তোকে মন খারাপ করতে দেখলাম, কিন্তু আজকে এমন দেখাচ্ছে কেন তোকে? দেখ বাবা, কোনো বেহালালে টাকায় খেয়ে বড়লোক হতে চায় না, এর থেকে না খেতে পেয়ে মারা যাব। মামা, এমন কোনো চিন্তাই করো না। আর একটা কথা সব সময় মাথায় রাখবে, তোমার ছেলে কখনো খারাপ কাজের সঙ্গে লিপ্ত হবে না। আমি জানি আমার ছেলে কখনো এমন কাজ করবে না, তারপরেও ভয় হয় বাবা। এখন যে দেশের অবস্থা, এখন খেতে আয় তো। খাবার রেখে বসে আছি। সবাই, তুই আসিস না তাই তো আসলাম ডাকতে, এসে দেখি রুমের মধ্যে মন খারাপ করে বসে আছিস। এখন আয়। তারপর স্বাধীন তার মায়ের সাথে খাবার খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ে। উপরের দিকে তাকিয়ে আনমনি ভাবতে লাগে, আল্লাহ, কি পরিস্থিতিতে আমাকে তুমি ফালালে, এখন কি করব? আমার জন্য নেহা ম্যামের মান সম্মান নষ্ট হোক এমনটা চাই না, আর আমি তোদের সঙ্গে পাপ কাজ করতেও পারবো না। নেহা নামের সাথে ফুল বশত হয়ে গিয়েছে, কিন্তু ওদের সঙ্গে জেনে বুঝে আর কিছুই ভাবতে পারছি না। মাথা ব্যথা করছে অনেক। স্বাধীন ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা আজানের শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে চলে যায় নামাজ পড়তে। নামাজ পড়ে বাহির দিয়ে হাঁটাহাঁটি করতে করতে পার্কে চলে যায়। দেখে পার্কের অনেক জায়গাতে অনেকেই কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। স্বাধীন একটা বেঞ্চিতে বসে তাদের দিকে তাকিয়ে ভাবতে লাগে, এই শীতের মধ্যে সামান্য গাথা জড়িয়ে কি চিন্তামুক্ত ঘুম দিচ্ছে? আর কত মানুষ আছে পৃথিবীতে যাদের গায়ে শীত গরম কিছুই লাগে না, আর তারা শান্তিতে ঘুমাতেও পারে না, আর এরা কি না এত ঠান্ডা শীতে আনন্দের ঘুম দিচ্ছে। স্বাধীন কথাগুলো ভাবতে লাগে। এমন সময় একটা মেয়ে এসে স্বাধীনকে ডাকতে লাগে, ভাইয়া ভাইয়া প্লিজ একটা ফুল কিনে না, আজকে সকালে তেমন ফুল বিক্রি করতে পারিনি। সকালে ঠিকমতো ফুল বিক্রি করতে না পারি তাহলে কিছুই কিনে খেতে পারবো না। কি বলো ভাইয়া, এত সকাল শীতের মধ্যে তুমি ফুল বিক্রি করছো? আর তোমার গায়ে তো তেমন ভালো শীতের পোশাকও নেই, আর তুমি ফুল বিক্রি করতে চলে এসেছো? কি করবো আর ভাইয়া, অভাবের সংসার, এই ফুল বিক্রি করেই আমাদের সংসার চলে। মা অসুস্থ, বাবাকে তো আমি জন্মের পর থেকে দেখিনি। এই ফুল বিক্রি করেই খাবার খাই, মাকে কিছু ওষুধ কিনে দিয়ে পারলে। আর অনেক সময় দেখা যায় পুরো বিক্রি করতে পারি না, নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়। যে টাকা দিয়ে কিনি ও টাকাও বিক্রি করতে পারি না, তখন অনেক লস হয়। তখন ওই রাতে ওই দিনে খাবার খেতে পারি না। সাথে সাথে স্বাধীনের ধ্যান ভেঙে যায় এবং সামনের দিকে মুখ তুলে তাকায়। মেয়েটার কথা শুনে স্বাধীনের অনেক খারাপ লাগে। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে 500 টাকা আছে। স্বাধীন টাকাটা বের করে টাকার দিকে তাকিয়ে ভাবতে লাগে, 500 টাকাটাই আছে। এখন এই টাকাটা যদি মেয়েটাকে দিয়ে দেই তাহলে এই কয়েকদিন কিভাবে চলবো আর কিভাবে কোম্পানিতে যাব? কি ব্যাপার ভাইয়া, কি ভাবছেন? ফুল নেবেন? না হলে আমাকে দাঁড় করিয়ে রাখবেন না? আমাকে সামনে যেতে হবে, আরও অনেকের কাছেই দেখি ফুল বিক্রি করতে পারি কিনা। না না ভাইয়া, সরি, এই নাও 500 টাকা, আর আমাকে ফুল দিতে হবে না। তুমি ফুলগুলো নিয়ে রেখে দাও, দুপুরে কিংবা বিকেলে বিক্রি করো, তেমন কিছুই হবে না। এখন সোজা খাবার নিয়ে তোমার মার সাথে গিয়ে খাবে।
না না ভাইয়া, মা বকা দিবে। অনেক বলেছে কারোর কাছ থেকে যেন আমি অযথা টাকা না নিই। আপনি ফুল নেন, 500 টাকার না হলে আমি নিব না। না ভাইয়া, আমার লাগবে না। আর তোমার মার কাছে গিয়ে বলো যে একটা ভাইয়া, আমি আজ থেকে তোমাকে আমার ছোট বোন বানালাম, ঠিক আছে? বলো একটা ভাইয়া টাকা দিয়েছে, তাই তোমার মা আর কিছু বলবে না। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। বাট এই নেন আমার পক্ষ থেকে 2টা ফুল, একটা আপনি নেবেন আর একটা ভাবিকে দিবেন। মেয়েটার কথা শুনে স্বাধীন হাসি আটকাতে পারে না, হাসতে লাগে। মেয়েটা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে থাকে। সরি ভাইয়া, আমি কি ভুল কিছু বলেছি তোমাকে? না না ভাইয়া, ভুল বলনি। এখন আমি বিয়ে করিনি, তুমি ভাবি কথা বলেছো তাই হাসি পেয়েছে। আচ্ছা যাও, এখন আর একটা দিলেই হবে। তোমার ভাবি যখন হবে তখন না হয় 2টা দিও। স্বাধীনের কথা শুনে মেয়েটা হাসি দিয়ে একটা ফুল স্বাধীনের হাতে দিয়ে সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। স্বাধীন মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখনই ঘড়ির দিকে তাকায়, উঠে বাসার দিকে যেতে লাগে। অন্যদিকে স্বাধীনের এমন কর্মকাণ্ড একজনের চোখ এড়ে না, পাশ থেকে দেখে ভালোই লাগে। তারপর সেও বাসার দিকে যেতে লাগে। স্বাধীন বাসায় গিয়ে খাবার খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে প্রায় 10 মিনিট লেট করে অফিসে আসে। ঘেমে একাকার হয়ে যায়। স্বাধীনকে এমন দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক পর্যায়ে নেহার কেবিনের সামনে যাই, দরজায় নক করে। ম্যাম, আসতে পারি? হ্যাঁ, বাট এত লেট কেন? 10 মিনিট লেট করে অফিসে এসেছি প্রথম দিনই এমন, তো বাকি দিন পরেই আছে। সরি ম্যাম, মানে গাড়ি পাচ্ছিলাম না তাই হেঁটে এসেছি, তার জন্যই লেট হয়েছে। দেখে তো বোঝা যাচ্ছে ঘেমে কি হয়েছে তোর। আর বাবাকে কালকে তোকে এতগুলো টাকা দিল, সব কি করেছিস? গাড়ি ভাড়া দিয়ে আসতে পারিসনি? গাড়ির কি অভাব ঢাকা শহরে? স্বাধীন কোনো কথাই বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। স্বাধীনকে দাঁড়িয়ে থাকতে দেখে নেহা বলে, হয়েছে, তোকে আর এখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হবে না। যা গিয়ে তোর কাজ কর। সরি ম্যাম, আমাকে কি কাজ করতে হবে? এখনও তো তা আমাকে বুঝিয়ে বলেননি বা দেখিয়ে দেননি। ও আচ্ছা, তুই এই দিকে আয়, আমি তোকে সব ল্যাপটপে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আমার কেবিনে ওই যে কর্নারের ড্রেসটা দেখছিস, ওইটাতে বসে কাজ করবি। তারপর স্বাধীন নেহার কাছে যায়। নেহা স্বাধীনকে কাজ দেখিয়ে দিতে লাগে। স্বাধীন ঘেমে যায়, প্যান্ট থেকে ফোন বের করে দেয়ার টেবিলের উপর রেখে দেয়। নেহা স্বাধীনকে কাজ দেখিয়ে দিতে লাগে। স্বাধীন মনোযোগ দিয়ে দেখতে লাগে। এমন সময় কল বেজে ওঠে। নেহা স্বাধীনের ফুলের দিকে তাকিয়ে নাম্বার দেখে অবাক হয়ে যায়, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। স্বাধীন নেহার টেবিল ওপর থেকে ফোন নিয়ে কেটে দেয়। একটু পর আবার ফোন বেজে ওঠে। নেহা স্বাধীনের দিকে রাগ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, ফোন কাটতে হবে না, যা বাইরে গিয়ে কথা বলে আয়। আর হ্যাঁ, আজকে থেকে সাফ সাফ বলে দিচ্ছি, প্রেম করবি, যা ইচ্ছা তা করবি, বাট অফিসের বাহিরে। অফিসে আসলে ফোন একদমই ইউজ করতে পারবি না। স্বাধীন মাথার ইশারা দিয়ে নেহার কাছ থেকে কেবিনে বাইরে চলে যায়। ফাঁকা জায়গা দেখে স্বাধীন নেহার বান্ধবীকে ফোন করে। জান, ফোন রিসিভ করছো না কেন? আমি তো আরও ভিডিওটা পাবলিশ করার প্রস্তুতি নিচ্ছি। এখন বলো, তুমি আমাদের দেওয়া লোকেশনে আসবে নাকি এটা পাবলিশ করে দিব? আসবো, বাট মানে কি? কিন্তু দিনের বেলায় পারবো না, অফিসে আছি, কাজ করছি। রাতের বেলায় তখন পারবো। না না জান, আমরা 5 জন আছি। যদি মন ভরে আদর করতে না পারি তাহলে কেমনে কি? তাই আমাদের শুধু রাত দিয়ে হবে না, দিন লাগবে। তাই তোমাকে ফোন করেছি, একটু পর ফোন করে অ্যাড্রেস পাঠিয়ে দিব, তখন আসবি। আর যদি না আসে তাহলে কি করব বুঝতেই তো পারছিস। কথাটা বলেই ফোন কেটে দেয়। স্বাধীন চিন্তিত হয়ে পড়ে, কপাল দিয়ে ঘাম বের হতে লাগে। এসে চলছে, তারপরও স্বাধীন মুছে নেয়। চিন্তিত হয়ে নেহার কেবিনে আসে। স্বাধীন নেহাকে দেখে খানিকটা অবাক হয়। সরি ম্যাম, এমনটা আর কখনোই হবে না। এখন আমাকে দেখিয়ে দিন। হ্যাঁ, আয় এখানে দাঁড়া। তারপর স্বাধীন নেহার কাছে দাঁড়িয়ে কাজ শিখল। অনেকটা সময় হয়ে যায়। স্বাধীন মনোযোগ দিয়ে সব দেখতে লাগে। আবার ফোন বেজে ওঠে। নেহা বিরক্তি নিয়ে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন ফোন হাতে নিতে যাবে, অমনি নেহা বলে ওঠে, দেখ, আমি ভালো করে জানি এটা কার নাম্বার, আর তোকে আগেই বলেছিলাম ওদের থেকে দূরে থাকবি।
ওরা তো ভালো না, এখন চুপচাপ এখানে ফোন রিসিভ করবি আর লাউড স্পিকার দিয়ে কথা বলবি, যা। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়। তখনই আবার রিং হতে লাগে। নেহা রিসিভ করে টেবিলের ওপরে ফোন রেখে লাউড স্পিকারে দেয়। তখন ও পাশ থেকে নেহার বান্ধবী বলতে লাগে, জান, আমরা এনজয় করার হোস্টেল পেয়ে গেছি, তোমাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সময় মাত্র 1 ঘন্টা, এর মধ্যেই আসবি। আর যদি না শেষ তখন নেহা আর তোর ভিডিও ইন্টারনেটে পাবলিশ করে দেব। আর হ্যাঁ, আগে নেহার কাছ থেকে কিছু মাল করি হাত দিয়ে, তারপর আর যদি তুই আসিস তাহলে নেহাকে আর এসব বিষয়ে আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকতে, আর যদি ভালো মজা দিতে পারিস তাহলে তো বলছি যে ভিডিওটা ডিলিট করে দিব। বাই বাই জান, আর সময় মতো চলে এসো। হ্যাঁ, কোনো চালাকি করার একদম চেষ্টা করো না। কথাটা বলে নেহার বান্ধবী ফোন রেখে দেয়। নেহা অবাক হয়ে স্বাধীনের দিকে তাকায়। উঠে স্বাধীনের কলা চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন 2 হাত দিয়ে গাল চেপে ধরে ফ্লোরে বসে পড়ে। জানোয়ারের বাচ্চা, আমাকে নিয়ে এত কিছু ঘটে গেছে আর তুই কি না কিছুই জানিস না। কিসের ভিডিও আর কিসের ভিডিও? ওরা যে বললো আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিবে, কিসের ভিডিও? হ্যাঁ বল, আমাকে বল। ম্যাম প্লিজ, আপনি বলেন যে আগে আমার কথা শুনে আপনি রেগে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। তোকে কথা দিলাম, তোর কথা শুনে যে উল্টাপাল্টা কাজ করব না। তাহলে শুনেন, ওই দিন তো আপনি মাতাল হয়ে আমার উপরে জোর করতে লাগে, আমি বাধা দিলেও আপনার সাথে পেরে উঠি না। এক পর্যায়ে আমিও আপনার সঙ্গে রেসপন্স করতে লাগি, দুজন মাতাল হয়ে যাই। আর আমাকে আপনার বান্ধবীদেরও অনেক পছন্দ, তারা চেয়েছিল আপনার কাছে আমাকে, বাট দেননি। তাই ওরা রেগে আমরা যা করেছি ওরা জানালা দিয়ে তার রেকর্ড করে রেখেছে। ওইটা দেখিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে আমাকে এসব করতে বলছে। তাদের সাথে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি, ওদের এত বড় সাহস আমাকে ব্ল্যাকমেল করবে? আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি ওদের ব্যবস্থা নিচ্ছি। ম্যাম আমাকে কথা দিয়েছেন আপনি যে কোনো উল্টাপাল্টা কিছু করবেন না। তাহলে দেখ, বিষয়টা তোর মাঝে সীমাবদ্ধ থাকলেও হতো, বাট এখন আমি আর তেমন কিছুই করব না। আর তুই কোনো চিন্তা করিস না, ভিডিওটা আপলোড দিতে পারবে না। ওদের পার্টির লোভ দেখিয়ে একত্র করছি, তারপর দেখ কি করি। কথাটা বলেই একটা ভিলেনি মার্কা হাসি দেয় নেহা। তারপরে ফোন বের করে এক এক করে সবাইকে বাজে কথা বলে সবাই পাগল হয়ে যায়। স্বাধীন চিন্তা করতে লাগে, উঠে পড়ে, তার কেবিনে গিয়ে বসে থাকে। তৎক্ষণাৎ ফোনে রিং হতে লাগে। নেহার দিকে তাকে, নেহা চোখের ইশারা দিতেই স্বাধীন ফোন উঠিয়ে রিসিভ করে। জান শোনো, অনেক ইচ্ছে ছিল তোমাকে নিয়ে আমরা সব আজকেই এনজয় করব, বাট তা আর হলো না। নতুন একটা পার্টি দেবেন নেহা, ওখানে যেতে হবে। আবার যখন ফোন করব তখন চলে আসিস। বাই। কথাটা বলে ফোন কেটে দেয়। স্বাধীন নেহার দিকে তাকে, নেহা মুচকি একটা হাসি দিয়ে ফোন বের করে অনেকজনকে ফোন দেয়। স্বাধীন ওই দিকে কোনো তোয়াক্কা দেখে না। নেহা কাজ এসে দেখে যায় সেগুলো ল্যাপটপে করতে। অনেকটা সময় পার হয়ে যায়। বিকেলবেলা স্বাধীন মনোযোগ দিয়ে কাজ করছিল। হঠাৎ নেহা পাশের ডেস্ক থেকে বলে ওঠে, চল, আজ অনেক কাজ করেছিস, আর করতে হবে না, কালকে করিস। আর এখন আমার সাথে চল, নতুন একটা মুভি দেখবি। তুই যা কিনা একদম লাইভ। মানে এত মানে করতে হবে না, আমি যা বলছি তাই কর, এখন আয় আমার সাথে। স্বাধীন ল্যাপটপ বন্ধ করে চুপচাপ নেহার পিছু পিছু আসতে লাগে। স্বাধীন অফিস থেকে বের হয়ে নেহার গাড়িতে ওঠে। স্বাধীন দাঁড়িয়ে থাকে। নেহা দেখে গাড়িতে উঠতে বলে। স্বাধীন গাড়িতে উঠে বসে, তারপর স্টার্ট দিয়ে যেতে লাগে। প্রায় 30 মিনিট পর একটা বাড়ির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। নেহা নামতে স্বাধীন নেমে পড়ে। তারপর নেহার পিছু পিছু যেতে লাগে। নেহা গিয়ে দরজার কলিং বেল দিতেই কালো পোশাক পরিহিত একটা ছেলে এসে দরজা খুলে দেয়। ভিতরে প্রবেশ করে স্বাধীন ও নেহার পিছু পিছু গিয়ে দেখে স্বাধীন পুরো অবাক হয়ে যায়। দেখে নেহার বান্ধবীরা সবাই বসার রুমে চেয়ারে গোল হয়ে বসে আছে আর সবাইকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। নেহাকে স্বাধীনকে দেখে নেহার বান্ধবীরা বলতে লাগে, নেহা, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমাদের এইখানে ইনভাইট করে আবার আমাদের সবাইকে চেয়ারের সাথে বেঁধে রেখেছিস। দেখ, এটা কিন্তু একটু বেশি মজা করা হয়ে যাচ্ছে। আমাদের খুলে দে বলছি, না হলে। নেহা রেগে দৌড়ে তার বান্ধবীর কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সবাই অবাক হয়ে যায়।
না হলে কি? হ্যাঁ, না হলে কি করবি তুই? হ্যাঁ, না হলে দেখ, তোদের অনেক ভালো ভেবেছিলাম, আর তোরাই কিনা আমার কি ইউজ করতে, আমার টাকা পয়সা এইসব দেখে আমার সাথে বন্ধুত্ব করেছিস তোরা। ছি! আর শেষমেশ কিনা তোরা আমার ভিডিও ধারণ করে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করতে চেয়েছিলি। এই তোরা ওদের মোবাইলগুলো নিয়েছিস? নেহা ব্যাগটা হাতে নিয়ে আগুন লাগিয়ে দেয়। নেহার বান্ধবীরা মানা করতে লাগে, কিন্তু নেহা কোনো কথাই শুনে না। আগুন লাগিয়ে ফোন উড়িয়ে দেয়। দেখ নেহা, বেশি বেশি করছিস কিন্তু তুই। আর আমরা তোর বান্ধবী, তোর খারাপ চাই নাকি? ওকে তো ব্ল্যাকমেল করে একটু এনজয় করতে চেয়েছিলাম, তাই এমন কথা বলেছি। আমাকে কি দেখে তোদের বাচ্চা খুকি মনে হয়? তোরা আমার ভালো চাস নাকি খারাপ চাস তা আমি ভালো করেই জানি। আর হ্যাঁ, কি যেন বলছিলি তোরা? স্বাধীনের সঙ্গে এনজয় করতে চেয়েছিলি। ও শুধু আমার সাথে, শুধু আমি সব করতে পারবো, তোরা না। মানে? মানে হলো, ওকে তো আমি ভালোবাসি। বিদেশ থেকে আসার পরে যখন ওকে দেখি, তারপর থেকেই এক অন্যরকম মায়া কাজ করে আমার। এক পর্যায়ে ভালোবেসে ফেলেছি। ওর বিষয়ে খোঁজ খবর নেই, বড়লোকদের অনেক ঘৃণা করে, তাই ওর সাথেও দিনে রাতে ওগুলোই করেছি। এখন ওর বাচ্চা আমার পেটে। পাশ থেকে স্বাধীন নেহার এমন কথা শুনে অবাক হয়ে যায়। জান, অবাক হওয়ার কিছুই নেই, যা সত্যি তাই বলছি। আগামীকালকেই আমি তা জানতে পারি। অনেক খুশি হয়েছি। এখন তো আর বড়লোক দেখে আমাকে বিয়ে করতে তুমি রাজি হবে না, নাকি নিজের বাচ্চার কথা চিন্তা করে বিয়ে করবে? বিয়ে তো তোমাকে করতে হবে, সেটা না হয় সোজা আঙ্গুলে, না হয় বাঁকা আঙ্গুলে করতে হবে। আচ্ছা তুমি দাঁড়াও, তোমাকে পরে দেখছি। আগে এদের থেকে শান্তি শান্তি করি নাই। তারপর নেহা তার বান্ধবীদের কাছে যায়। ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গুন্ডাদের দিকে তাকিয়ে বলতে লাগে, এই শোন, ওদের অনেক দেহের জ্বালা। তোরা যতজন ইচ্ছে ওদের ইচ্ছা মতো আনন্দ দে রাতভর। আর কালকের দিন ভোরে যেন ওরা আর কখনো এইসব করতে রাজি না হয়। তোরা পারিস, না হলে তোদের বন্ধুদের ফোন করে নিয়ে আয়। আমি এখন গেলাম, আর টাকা যা লাগে সব পাঠিয়ে দেব। কথাটা বলে এক মুহূর্ত আর রুমের মধ্যে না থেকে স্বাধীনের হাত ধরে নেহা বাহিরে বের হয়ে আসে। স্বাধীন নেহাকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। স্বাধীনকে নেহা গাড়িতে বসিয়ে দিয়ে ড্রাইভারকে যেতে বলে। গাড়ি চলছে তার আপন গতিতে। তখন স্বাধীন প্রশ্ন করে, বিষয় এত খোঁজ কোথা থেকে পেলেন আপনি? আর আমি বড়লোকদের ঘৃণা করি এটা জানলেন কিভাবে? জানি, তুমি তোমার সম্পর্কে যতটুকু না জানো তার থেকে বেশি জানি। এখন বলো, বিয়ে করবে আমাকে, নাকি তোমাকেও জোর করতে হবে? করবো, বাট তখন যে বললে তোমার পেটে আমাদের বেবি, কি সত্যি না মিথ্যা? হ্যাঁ জান, 100% সত্যি। এখন যদি বিয়ে না করি তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে। তো আজকে বিয়ে করাটা ভালো হবে। চলো কাজী অফিসে। ড্রাইভারকে বলল কাজী অফিসের দিকে গাড়ি নিয়ে যেতে লাগে। পাশের ফুলের দোকান দেখে ড্রাইভারকে দিয়ে ফুল কিনতে পাঠিয়ে দেয়। ফাঁকা গাড়ি দেখে নেহা স্বাধীনের কোলের উপরে বসে কিস করতে লাগে। অন্যদিকে স্বাধীন অবাক হয়ে যেতে লাগে। নেহাকে দেখে ড্রাইভার আসলে তাড়াহুড়ো করে নেহা তার সিটে বসে পড়ে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে কাজী অফিসের দিকে যেতে লাগে। তারপর নেহা তার বাবাকে ফোন দিয়ে আসার জন্য বলে। স্বাধীন ভয়ে কাঁপতে লাগে। নেহা দেখে হাসতে লাগে। পাগল ছেলে, ভয় পেতে হবে না। আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, আর আমি যা বলবো বাবা তা মেনে নিবে, এটা আমি শিওর। তখনই দামি একটা গাড়ি এসে দাঁড়ায় তাদের সামনে। নেহার বাবা গাড়ি থেকে বের হয়। নেহা এগিয়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে সব খুলে বলে। নেহার বাবা অনেক খুশি হয়, স্বাধীনের কাছে আসে। তারপর কাজী অফিসে গিয়ে বসে। মা, আজকে তুই একটা কাজের কাজ করেছিস। স্বাধীনের বাবা আমার বন্ধু ছিল, তা তো তুই জানিস। মাঝে মাঝে দুষ্টুমি ঠাট্টা করেই বলতাম যে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু আজ সত্যি হলো। তারপর দুজনকে বিয়ে পড়িয়ে দেয়। স্বাধীন নেহা আর নেহার বাবাকে নিয়ে স্বাধীনের বাসায় চলে যায়। তারপর স্বাধীনের মা আর বোনকে বুঝিয়ে নেহার বাবা তাদের বাসায় নিয়ে যায়। সবাই মিলে অনেক আনন্দ করতে লাগে। দেখতে দেখতে রাত হয়ে যায়। সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে যায়। স্বাধীন নেহার রুমে এসে দরজায় হাত দিতেই খুলে যায়। ভিতরে তাকিয়ে দেখে পুরোটা সুন্দর করে সাজানো। স্বাধীনকে দেখে উঠে আসে। স্বাধীনের পায়ে সালাম করে স্বাধীন দরজা আটকে দেয়। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, দোয়া করি অনেক বড় হও। আমি তোর মা হই তাই না? দেখাচ্ছি, দাঁড়া। না না, কে বলেছে?
এমনিতেই মুখ ফুসকে বের হয়ে গেছে। স্বাধীনকে কোনো কথা বলতে না দিয়ে নেহা এসে স্বাধীনের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। দুজন হারিয়ে যায় ভালোবাসার অতল গভীরে।